নমস্কার আমাদের সকল দর্শক শ্রোতা ও বন্ধুদের মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির যে জীবনের কথা সিরিজ তার 190তম পর্বে আহ্বান জানাই। যারা নিয়মিত আমাদের দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে যে আমাদের ভিডিও আপলোড হওয়ার পরে আপনারা নোটিফিকেশন পাবেন ইউটিউব থেকে। আর ভালো লাগলে লাইক করবেন, তাতে সুবিধা হবে যে যত লাইক হবে এবং যত কমেন্টস হবে তত ভিডিওর যে অ্যালগোরিদম ইউটিউবের আরও বেশি ভিউয়ার্সের কাছে ছড়িয়ে যাবে। আর সমমনোভাবাপন্ন মানুষের কাছে শেয়ার করবেন এবং আপনাদের যা কিছু জিজ্ঞাসা সেগুলো আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। অনেকেই দেখছি কমেন্টে বলেন যে কোথায় জিজ্ঞাসা রাখবো, যেখানে ওই কথাটা বলছেন সেখানেই জিজ্ঞাসা রাখবেন। নিশ্চিন্ত থাকবেন যে আমরা দৃষ্টি রাখি এবং যে জিজ্ঞাসাগুলো আমাদের কাছে আসে সেগুলো যদি পুনরাবৃত্তি না হয় তাহলে আমরা সেগুলো সেভ করে রাখি আর সেগুলো অ্যাসেম্বলি লাইনে চলে আসে, অর্থাৎ লাইনে পড়ে যায়। অনেক জিজ্ঞাসা রয়েছে যেগুলো ডিউ আছে, সময় অনুযায়ী ঠিক আমরা 2 মাস হোক 3 মাস হোক আমরা তারপরে সেই জিজ্ঞাসাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকে প্রথম জিজ্ঞাসা করেছেন অমিতা সাহা। তার জিজ্ঞাসা, মহারাজ, সোশ্যালাইজেশন আর সোশ্যালিজম এই দুটো কি আলাদা? তাহলে কমিউনিস্ট যখন প্রত্যন্ত খেটে খাওয়া বঞ্চিত এদের পাশে যখন থাকতে শেখালো সমাজকে, এটাকে কি বলবো? যদি মনে হয় জিজ্ঞাসা মীমাংসা করো, অপেক্ষায় থাকলাম। অমিতা, সোশ্যালাইজেশন আর সোশ্যালিজম সম্পূর্ণ দুটো আলাদা শব্দ। সোশ্যালাইজেশন কথাটার সার্বিক মানে হচ্ছে সামাজিক অ্যাডাপ্টেবিলিটি তৈরি করা, আর সোশ্যালিজম মানে হচ্ছে সমাজবাদ। অল্প কথায় বলতে গেলে সোশ্যালাইজেশন বলতে আমরা ছেলে মেয়েদের যেভাবে আস্তে আস্তে সামাজিক আদব কায়দা রীতি ব্যবহার এগুলোর সাথে অভ্যস্ত করিয়ে দিই, তাকে সোশ্যালাইজ করতে শেখাই। সেখান থেকে সোশ্যালাইট কথাটা এসেছে, অর্থাৎ যারা সমাজে সব রকম মানুষের সাথে একটু মিশতে পারে, কথা বলতে পারে, একটু মিশুকে হয়, তাদেরকে আমরা সোশ্যালাইট বলি। যেমন কোনো একটা ছেলে হয়তো বা মেয়ে প্রথম স্কুলে গেল, কেউ খুব তাড়াতাড়ি বন্ধুত্ব পাতাতে পারে, কারো একটু দেরি হয়, সে একটু মুখ চোরা, সে একটু নিজের মধ্যে গুটিয়ে থাকে। এটা যদি চলে, এই গুটিয়ে থাকাটা যদি চলে, তাকে আমরা আনসোশ্যাল বলি। আর যারা একটু মিশুকে, যারা জোর করে ভাব করে, যারা গল্প করতে পছন্দ করে, লোক দেখলে আলাপ করতে পছন্দ করে, তাকে আমরা সোশ্যালাইট বলি সার্বিক বলতে। এছাড়াও বিভিন্ন দেশে বিভিন্ন রকম রীতিনীতি আছে। যেমন ধরা যাক, এই সোশ্যালাইজেশনের অঙ্গ হিসেবে ডিনার টেবিলে কী করে বসতে হয়, কীভাবে কাঁটা চামচ ব্যবহার করতে হয়, কোনটা আগে খেতে হয়, কোনটা পরে খেতে হয়, অতিথিরা এলে কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে তার সামনে বসে, রীতিমতন একটা ট্রেনিং চলে তাদের ছোটোবেলা থেকে। এটা পাশ্চাত্য সমাজে একটা ভিক্টোরিয়ান এটিকেট, ফ্রেঞ্চদের কাছ থেকে ইংরেজ এবং অন্যান্য দেশগুলোর মধ্যে কিছুটা এসেছে। ডিনারের সময় কী পোশাক পরতে হবে, লাঞ্চের সময় কী পোশাক পরতে হবে, মর্নিং ওয়াকে যাওয়ার সময় কী পোশাক পরতে হবে, এগুলো সবই সোশ্যালাইজেশনের অঙ্গ। একটা পার্টিতে কী পোশাক পরে যেতে হবে, পার্টিতে যেতে গেলে হাতে একটা ওয়াইনের বোতল নিয়ে যেতে হয়। এই যে নিয়ে যেতে হয়, বা জন্মদিন আমন্ত্রণ হয়েছে, সে জন্মদিনে কিছু একটা উপহার নিয়ে যেতে হয়, এই যে আমাদের সমাজে রয়েছে লৌকিকতা। কারো বাড়িতে যাচ্ছি, হাতে করে কিছু নিয়ে যেতে হয়। কেউ অসুস্থ হয়েছে শুনেছি, সবাই মিলে একদিন তার সাথে দেখা করতে যেতে হয় হাতে ফল নিয়ে। এগুলো সব এই সামাজিকতার কিছু দিক। এগুলো যে মানতেই হবে, এগুলো যে একটা নিয়ম আছে, আইন আছে, তা নয়। এগুলো সমাজে কিছু বিধি বিধান আছে।
যেগুলো অধিকাংশ মানুষ মেনে চলে বলে সমাজের মধ্যে একটা সুসম্পর্ক একে অপরের সাথে থাকে। আরও সিম্পলভাবে বললে, রাস্তায় চেনা মুখ, কেমন আছেন, ভালো আছি, আমি ডাক্তার নই, সে কেমন আছে জেনে আমি যে খুব উপকার করতে পারবো তা নয়, কিন্তু এটা আমাদের একটা সামাজিক একটা শিষ্টাচার। ছোটরা যখন বড়দের সামনে পড়ল তখন বিশেষ বিশেষ দিনে প্রণাম করা, বড় আশীর্বাদ করলেন, সমবয়সীদের মধ্যে একে অপরের সাথে নমস্কার বিনিময় করলেন, এরকম আমাদের দেশে আছে। আবার বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে। জাপানিদের মধ্যে একরকম আছে, চাইনিজদের মধ্যে একরকম আছে, আদিবাসীদের মধ্যে একরকম আছে, তার নিজেদের সমাজের রীতিনীতি অনুযায়ী। আফ্রিকার আদিবাসীদের একরকম আছে, আমাদের দেশের আদিবাসীদের মধ্যে আরেক রকমের আছে। এরকম বিভিন্ন সমাজে বিভিন্ন রকমের সামাজিক কিছু বিধি আছে। তো আজকাল যেমন ধরা যাক এই ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, এই সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের খুব আনসোশ্যাল করে দিয়েছে। অনেক সময় অল্প বয়সী ছেলে মেয়েরা তারা একদল লোকের মধ্যেখানে বসেও তারা কারোর সাথে কথা বলে না, মেশে না, কানে উদরে হেডফোন গুঁজে সারাক্ষণ ফোনে স্ক্রোল করে যায়। নিজের একটা জগতের মধ্যে সে তৈরি থাকে আর ভাবে যে আমি খুব মিশছি টিশছি, খুব চ্যাট করছি, সবাই সাথে খুব কথা বলছি, কিন্তু আসলে সে আনসোশ্যাল হয়ে আছে এতটাই যে একটা পয়েন্টের পর তাকে যদি জোর করে হাত থেকে মোবাইলটা কেড়েও নেওয়া হয় তাও সে বাকিদের সাথে ঠিক কথা বলতে পারে না, কারণ সেই কলাটা কখনো সে রপ্ত করেনি, কারণ সে কখনো চেষ্টা করেনি। চেষ্টা না করে করে এমন একটা অভ্যেস হয়ে গেছে, ওই স্ক্রিন ছাড়া সে নিজের সহজতা খুঁজে পায় না। যাই হোক, এইভাবে যে প্রত্যেকটা সমাজের মধ্যে একটা সামাজিকতার রীতি আছে, এখান থেকে সোশ্যালাইজেশন কথাটা এসেছে। এই গেল সোশ্যালাইজেশন বা সামাজিক অ্যাডাপ্টিবিলিটি। আর সোশ্যালিজমের ব্যাপারটা, এটা একটা তত্ত্ব, এটা একটা দর্শন, এটা অনেক কিছু বলার আছে। এবং সোশ্যালিজমের যে কনসেপ্টটা সেটা বিবর্তিত হয়ে চলেছে, এখনও অনেক কিছু নতুন নতুন সংযোজন হচ্ছে তার মধ্যে, কিন্তু মূলত সামাজিক ন্যায় বিচার এইখান থেকে সোশ্যালিজমের কনসেপ্টটা এসেছে। সমাজবাদ, অর্থাৎ সমাজের মধ্যে যে বৈষম্য আছে সেই বৈষম্য দূর করে সমাজের সবাইকে একই স্তরের মধ্যে নিয়ে আসা, আর সেটা বেসিক্যালি অর্থনৈতিক। তাই জন্যে সমাজবাদের মূল ব্যাপারটা হচ্ছে যে, বা কমিউনিস্টদের কথা তুমি বলেছ, মূল ব্যাপারটা হচ্ছে যে প্রোডাকশান অর্থাৎ উৎপাদন যেখান যেখান থেকে হয়, অর্থাৎ জমি থেকে হয়, কলকারখানা থেকে হয়, এইগুলোর কোনো প্রাইভেট ওনারশিপ থাকবে না, এগুলো কমিউনিটি দায়িত্ব নেবে, কমিউনিটির মালিকানা হবে। এখান থেকে কমিউনিজম কথাটা এসেছে। এই কমিউনিটি থেকে সেটা স্টেটও হতে পারে, রাষ্ট্র হতে পারে, অর্থাৎ গোটা রাষ্ট্র একটা কমিউনিটি। যেমন রাশিয়া ছিল এককালে, যেমন চায়নাও থেকেছে অনেক দিন, এখনও অনেকটাই তাই। তাদের মালিকানা, এবং তারপরে যা কিছু প্রোডাকশান হলো সেটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন। তত্ত্বগতভাবে এটাই হচ্ছে আইডিয়া যে ধনী গরিব বলে কিছু থাকবে না, সবাই সেই ফসল বা সেই প্রোডাক্ট একই রকম অনুপাতে পাবে, যাতে করে কে গরিব কে বড়লোক এটা থাকবে। এটা হচ্ছে সমাজবাদের অর্থনৈতিক মূল ব্যাপারটা, সমাজবাদ। সুতরাং দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, দুটো আলাদা তত্ত্ব। এইবার তোমার পরের যে বক্তব্য, কমেন্ট, সেইখানে আসি। আমি আশ্চর্য হচ্ছি দেখে, একজন ভারতীয় মানুষ হয়ে তুমি বলছো কমিউনিস্ট যখন প্রত্যন্ত খেটে খাওয়া বঞ্চিত এদের পাশে যখন থাকতে শেখালো সমাজকে, তাই কমিউনিস্টরা প্রথম থাকতে শেখালো সমাজকে বঞ্চিত খেটে খাওয়া মানুষের পাশে। তার আগে এটা কোনো ধারণায় পৃথিবীতে একদম ছিল না যে গরিব, যারা বঞ্চিত, যারা পিছিয়ে পড়া, যারা অনগ্রসর, তাদের পাশে দাঁড়াতে হয়, তাদের জন্য কিছু করতে হয়, এটা কারোর মধ্যে কিছু ছিল না। স্বামী বিবেকানন্দ যে গলায় রক্ত তুলে বললেন যে আগামী ভারতবর্ষ লাঙলের হাত ধরে জাগবে, মুচি ম্যাথর এদের মধ্যে থেকে আগামী ভারতবর্ষ জাগবে, গলায় রক্ত তুলে তিনি যে যুবকদের আহ্বান করলেন, তোরা দেশের কাজে ঝাঁপিয়ে পড়, গরিবদের পাশে এসে দাঁড়া। তিনি যে বললেন গুরু ভাইদের, তোরা একটা
হারিকেন নিয়ে একতাল বিড়ি নিয়ে তোরা গ্রামে গ্রামে যা, মানুষকে শিক্ষা দে, মানুষের মধ্যে আলো জ্বালিয়ে দে, এই যে কথাগুলো বললেন, আর শুধু বলেই ক্ষান্ত হলেন না, পরবর্তীকালে তাঁর মিশন, রামকৃষ্ণ মিশন, কত রকমভাবে একদম প্রত্যন্ত প্রত্যন্ত জায়গায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা কমিউনিস্ট লিটারেচার পড়েছিলেন বলে। তারপরে এরকম অনেক হয়েছে। এখন বহু মঠ মিশন, আমাদেরই গুরুদেবের যে আশ্রম পরমানন্দ মিশন, সেখানে প্রচুর এরকম ধরনের কাজ হয়, এবং পরমানন্দ মিশনের আরও অনেক শাখা আছে, আরও অনেক কেন্দ্র আছে একদম প্রত্যন্ত প্রত্যন্ত জায়গায়। তারা কেউ কিন্তু মার্কসিস্ট লিটারেচার পড়েইনি, তাদের সমাজবাদের ডেফিনিশন তারা বলতেই পারবে না। তাদের উদ্দেশ্যই হচ্ছে মানুষের পাশে থাকা, শিক্ষা, চিকিৎসা, অভাব, তাদের যে জ্ঞানের অভাব, সেগুলো দূর করার চেষ্টা করা, এবং আস্তে 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 তাদের জীবনের যে গুণ এবং মান, তাকে উন্নত করা, তাদের সেটা উদ্দেশ্য, এটা তাদের সেবা। আমাদের পরমানন্দ মিশনে 300টা অনাথ ছেলে মানুষ হচ্ছে অনেক বছর ধরে, অর্থাৎ কত ছেলে এতদিনে পাশ করে বেরিয়ে গেছে। তো যখন কেউ এসে বলেছে এত বড় একটা আশ্রম, এখানে একটা মন্দির নেই, তখন গুরু মহারাজ বলেছেন, ওই যে অনাথ আশ্রমটি রয়েছে, তুই মন্দির দেখতে চাও, ওই আমাদের মন্দির। বিগ্রহ চাও, ওই 300টা বিগ্রহ আছে, যাও গিয়ে ওদের সেবা করো। এটা তোমার কি মনে হচ্ছে কমিউনিস্টিক ভাষা? একজন সন্ন্যাসী যিনি সর্বত্যাগী, তার চেয়ে বড় কমিউনিস্ট আর কে আছে? তাহলে আশ্চর্য হচ্ছি দেখে অমিতা, যে তুমি শেখালো বলছে তো তুমি কমিউনিস্ট, সমাজবাদ, এগুলো গরিব মানুষ বা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে শেখালো। আর এই যে প্রেরণা, এই প্রেরণা কার থেকে আসছে? আমাদের আরও প্রাচীনকালে চলে যাও তুমি। আমি ভারতবর্ষের শিক্ষার কথাতে আসছি এবারে। সেই প্রাচীনকালে তুমি চলে যাও, তুমি শিবের কাছে চলে যাও, কারণ আমরা বিবেকানন্দকে বলি শিবের অবতার। শিবকে কী রূপে তুমি দেখো? বিষ্ণুর সাথে যদি তুমি কম্পেয়ার করো, বিষ্ণু খুব মণি মানক, বহু রত্নাদি, পোশাক আশাক পরে একদম শুয়ে আছেন, তিনি আতশোয়া হয়ে আছেন। কিন্তু শিবকে তুমি কী রূপে দেখো? একদম উলঙ্গ তিনি, এবং তিনি কোথায় আছেন? শ্মশানে আছেন। তার আভরণ কি? তিনি গায়ে ছাই ভস্ম মেখে বসে আছেন, মালা পরে বসে আছেন, তার হাতে একটা ত্রিশূল রয়েছে, মাথায় জটা রয়েছে, বাকছালের ওপরে বসে আছেন। কি তার বৈভব, কি তার ঐশ্বর্য! তার কাছে কারা আসে? দেবতারাও আসে, ভূতও আসে, পিশাচও আসে, সবাই আসে। তার মানে কি? তার মানে তাকে ধনীও আসে, গরিবও আসে, চাষাও আসে, ইন্টেলেকচুয়ালও আসে, সবাই তার কাছে আসে, সবাই অ্যাক্সেস সেখানে। কাউকে তিনি না 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 এই লোকটা প্রণামই দেয় না আমাকে, এই লোকটা 1,00,000 টাকা দিয়ে আমাকে প্রণাম করে না, এই যেন আমার সামনে না আসে, এ কথা শিব কাউকে বলেনি না, তার কোনো চাহিদাই নেই। তাহলে মানে এই 100 বছর কি 150 বছর আগে কমিউনিস্টরা শেখালো এটা? মানুষকে এক দৃষ্টিতে দেখা, সমদৃষ্টিতে দেখা। কি করে বলছো এই কথাগুলো? পরবর্তীকালে আমাদের ভারতবর্ষের ইতিহাসে কত কত মহাপুরুষরা এসেছেন। আচ্ছা, যেটা আমরা ধরো বলা যেতে পারে রামরাজ্য বলি আমরা, যে রামরাজ্যর গুণকীর্তন এমনকি মোহনদাস গান্ধীও করতেন। যদি তিনি ধর্ম সম্বন্ধে কিছু জানতেন না, তবু নিজেকে একটা খুব বড় ধর্মনেতা বলে মনে করতেন, তিনিও বলতেন রামরাজ্য রামরাজ্য। আজকে এই বিজেপি কিংবা আরএসএস এরাও বলে রামরাজ্য রামরাজ্য। রামরাজ্য ব্যাপারটা কি? ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেট মানে কি? মানে হচ্ছে যে প্রশাসন বা যে রাজ্য সাধারণ মানুষের জন্য সবসময় চেষ্টা করে যায়, নিজেদের ভোগ বিলাসের জন্য চেষ্টা করে যায় না। শ্রীরামচন্দ্র সম্বন্ধে অনেকেই জানেন না, তিনি কোনো দিন নিজের জন্য কিছু করেনি। অর্থাৎ তার নিজের সুখ, স্বাচ্ছন্দ্য, ঐশ্বর্য, নিজের প্রাসাদের কোয়ার্টারটাকে একটু বড় করা, এসব করে তিনি করেনি, এসব দিকে তাকাননি তিনি কখনো। তিনি কি করতেন? তিনি একদম যখন রাজকুমার ছিলেন, যখন রাজার ছেলে, দশরথের ছেলে, তখন থেকে তিনি শিখেছিলেন এটা করতে,
যখন তখন তিনি সন্ধে হলে, অন্ধকার হলে বেরিয়ে যেতেন ছদ্মবেশে। হয়তো ঘোড়ায় করে বেরিয়ে যেতেন, একা বেরিয়ে যেতেন, করে গ্রামের বাইরে একটু দূরে ঘোড়াটাকে দাঁড় করিয়ে রেখে, বেঁধে রেখে তিনি গ্রামে ঢুকে পড়তেন, যেখানে সেখানে চলে যেতেন, কোনো দোকানে, কোনো মন্দিরে, ছদ্মবেশে, এবং সেখানকার লোকেদের সাথে অল্প অল্প আলাপ করে অভাব অভিযোগ এই অঞ্চলে কি আছে জানার চেষ্টা করতেন। এবং সেই অঞ্চলের প্রশাসনিক প্রধান কে, হয়তো তাঁরই লোক, কিন্তু ভালো করে সেখানকার কাজকর্ম সম্বন্ধে ওয়াকিবহাল হননি, যে হচ্ছেন এখন, জানছেন সেখানে কোনো দুর্নীতি হচ্ছে কি না, সেখানে কোনো বৈষম্য হচ্ছে কি না, সেখানে কেউ বঞ্চিত থাকছে কি না, ভালো করে বুঝে নিয়ে, জেনে নিয়ে সেই গ্রামের কী কী প্রয়োজন, পাঠশালার ব্যবস্থা কেমন, স্বাস্থ্য ব্যবস্থা কেমন, চাষবাস কেমন হচ্ছে, এবার বৃষ্টি কেমন হলো, মানুষের কোনো অভাব আছে কি না, জেনে নিয়ে তিনি ফিরে এলেন। এরা মাঝে মাঝেই চলে যেতেন এবং রাজসভায় তারপর তিনি তার রিপোর্ট জমা দিতেন এবং সেই সংশ্লিষ্ট মন্ত্রীর কাছ থেকে জবাবদিহি চাওয়া হতো। একে বলে ওয়েলফেয়ার স্টেট। এবং পরবর্তীকালে তিনি যখন রাজা হয়েছিলেন তিনিও এটা করতেন এবং তার মন্ত্রীদের তিনি শিখিয়েছিলেন এটা করতে। তাই জন্য রামরাজ্য বলা হয়। অনেক কারণের মধ্যে এটা একটা কারণ, রামরাজ্য বলা হয় এই জন্যে। তো এই যে দেশে আমাদের পরম্পরা এতকাল ধরে রয়েছে, রাজতন্ত্র শুনলে তো আমাদের তেল বেগুনে আমরা জ্বলে যাই, তাই না? কিন্তু এই তাঁর রাজতন্ত্র কিন্তু গণতান্ত্রিক। শ্রীরামচন্দ্র কোনো একা একা কোনো একটা সিদ্ধান্ত নিষ্ঠুরের মতো নিচ্ছেন এরকম দেখা যাচ্ছে না, কখনোই দেখা যাচ্ছে না। তিনি সবসময় কোনো একটা বিষয়ে, যেগুলো খুব স্পর্শকাতর বিষয়, যেগুলো তার নিজের ভালো লাগেনি, যেমন যখন মা সীতাকে নিয়ে যখন নানা রকম দুর্নাম হতে আরম্ভ করেছে, তখন তিনি বাধ্য হলেন তার মন্ত্রীদের কথা, অ্যাডভাইস শুনতে, কারণ সেটাই তার গণতান্ত্রিক মন। তিনি তাদের মর্যাদা দিলেন, তাই তাকে মর্যাদা পুরুষোত্তম ওই জন্যই বলা হয়। তাদের কথার মর্যাদা দিলেন তারা, কারণ তারা শুধু কথা বলছেন না, তারা একটা সেকশন অফ দ্য পপুলেশন রিপ্রেজেন্ট করছেন, জনসংখ্যার জনগণের একটা প্রতিনিধি হয়ে তারা আসছেন। তাই তিনি ত্যাগ করলেন তার নিজের যে ইচ্ছা, যে সীতাকে নিয়ে সারা জীবন তিনি কাটাবেন, এবং সীতার যে ইচ্ছা রামচন্দ্রের পাশে সবসময় থাকবেন, তার এই নিজের ব্যক্তিগত দুজনের ইচ্ছাটাকে তিনি জলাঞ্জলি দিলেন বহুর স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে। এটা গণতান্ত্রিকতা নয়। গণতন্ত্র শুধু ভোট বা সংখ্যা নয়, গণতন্ত্র একটা কালচার, সবাইকে নিয়ে চলা একটা কালচার। তাহলে তুমি কি বলবে যে এই দেশটাকে, এই সভ্যতাকে তোমার বঞ্চিত গরিব মানুষের পাশে থাকতে কেউ শেখালো 150 বছর আগে, বিদেশ থেকে কয়েকটা বই লিখে, আর এখানে গলা ফাটিয়ে স্লোগান মেরে? আশ্চর্য কথা। চৈতন্যদেব সমস্ত ব্রাহ্মণ থেকে চণ্ডাল সবাইকে এক পংক্তিতে বসে খাওয়াচ্ছেন। এর চেয়ে বড় সমাজবাদ, এর চেয়ে বড় কমিউনিজম আর কি হতে পারে সেই যুগে, আজ থেকে 500 বছর আগে? মুসলমানদেরও তিনি জড়িয়ে ধরে কানে কৃষ্ণ নাম দিয়ে দিচ্ছেন। যবন হরিদাস, যিনি মুসলমান ছিলেন, তাই তিনি একটু একঘরে ছিলেন, হিন্দুরা খুব একটা তার কাছে ঘেঁষত না। সেই যবন হরিদাসের মৃত্যুর পর তার মৃতদেহ কাঁধে নেওয়া, খেয়াল রেখো কি সাংঘাতিক রকমের ভারী, সে পাথরের মতন ভারী। তিনি পুরো নবদ্বীপ নেচে বেরিয়েছেন আর গান গেয়ে বেরিয়েছেন। কমিউনিজম শিখতে হবে আমাদের এই কমিউনিস্টদের কাছ থেকে, তাই না? এরকম তুমি বুদ্ধের কথায় এসো, বুদ্ধের তো এটাই বৈশিষ্ট্য, মেইন বৈশিষ্ট্য। তিনি শাস্ত্রই বলো, যোগ বলো, সাধনা বলো, ধ্যান বলো, যা কিছু তিনি মাসের জন্য ওপেন করলেন। কোনো উঁচু নিচু বিচার করলেন না, কোনো অধিকারী ভেদ করলেন না। এটা তো তার বৈশিষ্ট্য। এখান থেকে তো একটা বিরাট, যেমন শিব ছিলেন, শিব একজন মাস লিডার ছিলেন তিনি, ঠিক তেমনই বুদ্ধ একজন মাস লিডার। তাদেরকে আমরা অবতার বলি। মাস মানেই সবাইকে যিনি একই আসনে বসাচ্ছেন। সেই সৎসঙ্গ তার আলোচনা শোনার জন্যই হোক, তার কাছে উপসম্পদা নেওয়াই হোক, তাকে দীক্ষা নেওয়াই হোক, সাধন পথ বলে দেওয়াই হোক, যাই হোক না কেন, তিনি নিজে পথে আছেন আর সবাইকে তিনি এক আসনে বসিয়ে দিচ্ছেন। তিনি নিজে প্রাসাদে বসে সবাইকে পথে বসে থাকতে বলছেন না। তাহলে এই যে শেখালো, তারপর ধরা যাক
এখনও দেখবে কিছু পুরনো রীতি আছে, কোনো 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 পুরনো পুরনো মন্দিরে বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় কাঙাল ভোজন করানো। কাঙাল ভোজন মানে কি, যারা গরিব, নিয়মিত ভালো করে খেতে পায় না। কিছুকাল আগে আমাদের দেশে এরকম ধরনের মানুষ ছিল যারা নিয়মিত ভালো করে খেতে পেত না, তাদেরকে ভোজন করানো, তাদেরকে গরম গরম খিচুড়ি, তরকারি, চাটনি খেতে দেওয়া, লুচি তরকারি, যেমন 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 যেরকম রীতি অনুষ্ঠান খেতে দেওয়া। ব্রাহ্মণ ভোজন করানো। কেন? কারণ ব্রাহ্মণরা ভালো করে খেতে পেতেন না। কেন পেতেন না? কারণ ব্রাহ্মণরা দরিদ্র ছিলেন। অনেক ব্রাহ্মণ, বেশিরভাগ ব্রাহ্মণই দরিদ্র ছিলেন। কেন ছিলেন? কারণ তাদের কোনো প্রফেশনাল বৃত্তি বা প্রফেশনাল কোনো জায়গা, জব তারা করতেন না, বা তাদের করতে দেওয়া হতো না, সমাজ তাদের করতে দিত না। তাহলে এই যে আরও যদি তুমি ভাবো, কিছুকাল আগে পর্যন্ত যখন জমিদারি প্রথা ছিল, তখন জমিদাররাই গ্রামের মধ্যে স্কুল তৈরি করে দিতেন। তাহলে স্কুলগুলো হলো কি করে? ব্রিটিশরা করে দেয়নি মোটেও। এখন তো সরকার টরকার সব করে দেয়, তাও সরকার করে অনেক পরে। আগে ব্যক্তিগত ফান্ডিংয়ে অনেক কাণ্ড করে সেই জমি দখল করে, অধিগ্রহণ করে বা কিনে স্কুল করার পরে তবে সরকার পারমিশন দিতে আরম্ভ করে। কিন্তু তখন জমিদাররা বা বড় বড় উচ্চবিত্ত ফ্যামিলি তারাই স্কুল করে দিত, পুকুর খনন করে দিত, ঘাট তৈরি করে দিত, মেয়েদের জন্য আলাদা ঘাট, পুরুষদের জন্য আলাদা ঘাট করে দিত। মানে গ্রামের প্রচুর ডেভেলপমেন্ট কিন্তু বড় লোকেরাই করতো। কেন? পাশের বঞ্চিত এবং যারা একটুখানি পিছিয়ে আছে তাদেরকে সাপোর্ট করার জন্য। সব জমিদার মানে ভীষণ নিষ্ঠুর এবং খাজনা আদায়ের জন্য বেত মারছে, এরকম বেশি দেখানো হয় যাত্রা পালাতে, বা ইতিহাসে আমাদের এরকম পড়ানো হয়। কিন্তু সব জমিদারই নির্দয় ছিলেন না। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে জমিদার ছিলেন। তিনি ভাবতে পারো তিনি খাজনার জন্য কাউকে প্রচণ্ড শাস্তি দিচ্ছেন, তার সমস্ত জমি তিনি ক্রোক করে নিচ্ছেন, এরকম ভাবতে পারো কি? অতএব মাথার মধ্যে থেকে এই আইডিয়াটা যে এরা আমাদের শেখালো, আসছে তুমি হয়তো শিখেছ, তোমার কাছে একটা ভিখারি এসেছে, হ্যাঁ, সে হয়তো তোমার কাছে একটুখানি চাল চাইছে এক মুঠো, সেই চালটা দেওয়ার আগে তোমাকে সমাজবাদের উপর সাহিত্য পড়তে হবে বোঝার জন্য যে আমি কি চালটা দেবো কি দেবো না। আর এই চাল দিলেই তোমার পাশে থাকা হলো নাকি যাতে তাকে ভিক্ষাবৃত্তি করতে না হয়। এটাই তো আসল অন্নদান। মানে কিন্তু তাকে শুধু বসে ভাত খাওয়ানো নয়। অন্নদান মানে হচ্ছে তাকে স্বনির্ভর করে তোলা, যাতে সে নিজের ভাতটা নিজেই রোজগার করে বা চাষ করে খেতে পারে। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ যখন প্রথম মনোগ্রামে এসেছিলেন, তখন তিনি দেখেছিলেন যে খুবই উর্বর জমি, কিন্তু চাষ হয় না। কেন হয় না? কারণ মানুষগুলো কুটে, তারা শুধু গাছের তলায় বসে বিড়ি খায় আর আড্ডাও দেয়। তখন তিনিও তাদের সাথে সে আড্ডায় বসে গেলেন, বসে গেতে আইডিয়া দিতে আরম্ভ করলেন, চলুন না আমরা যদি এইভাবে এই জমিটাকে একটুখানি জল টল দিয়ে এই চাষ করি, খুব বেশি খরচা হবে না, করলে ভালো হবে, ভালো উন্নতি হবে, কল্যাণ হবে। কেউ তখন পাত্তাই দিত না প্রথম দিকে। উনি নিজেই উদ্যোগী হয়ে নেমে পড়তে আরম্ভ করলেন। ওকে দেখে তখন আরও কয়েকজন ইয়াংরা তা যুক্ত হতে আরম্ভ করলো। ওদেরই জমি, চাষই করে না। করতে 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 আস্তে আস্তে কয়েক বছরের মধ্যে সবুজ হয়ে গেল সব ক্ষেত, এবং আরও কিছুকালের মধ্যে দেখা গেল গ্রামের চেহারা পাল্টাতে আরম্ভ করলো। কাঁচা কাঁচা মাটির বাড়িগুলো আস্তে আস্তে পাকা হতে আরম্ভ করলো, রাস্তাঘাট তৈরি হতে আরম্ভ করলো, প্রাথমিক শিক্ষা কেন্দ্র হতে আরম্ভ করলো। এইভাবেই ডেভেলপমেন্ট শুরু হয়ে যায় যখনই মানুষ সচেতন হয়ে ওঠে, যখনই মানুষ স্বনির্ভর হয়ে যায়। এই হচ্ছে অন্নদান। তাদের নিজে কোথা থেকে টাকা জোগাড় করে তাদেরকে দুবেলা করে খাওয়ানো, এটা করে তাদের আসলে কোনো কল্যাণ হচ্ছে, তাদের মধ্যে যে শক্তিটা রয়েছে সেই শক্তিকে তো জাগানো হচ্ছে না, তাই না? সুতরাং এই কথাগুলো একটুখানি খেয়াল রেখো বলার আগে, যে আমরা একটা সভ্যতা, সংস্কৃতি, অনেক উদাহরণ এখনও বলিনি, কারণ বলতে গেলে শেষ হবে না। শুধু এই কথাটা বলো না যে কমিউনিস্টরা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াতে শেখালো। আরেকটা কথা এখানে বলে নিই, যখন আমরা বঞ্চিত বলি, প্রিভিলেজড আর আন্ডার প্রিভিলেজড বলি, দ্য হ্যাভস অ্যান্ড দ্য হ্যাভ নটস, এই টিপিক্যাল সোশ্যালিস্টিক সমস্ত ভাষাগুলো যখন বলি, তখন কি হ্যাভ এবং হ্যাভ নট বলি, কি প্রিভিলেজড এবং আন্ডার প্রিভিলেজড বলি। অর্থাৎ আমার কাছে টাকা আছে, তোমার কাছে টাকা নেই, ব্যাস আমি প্রিভিলেজড হয়ে গেলাম।
আর তুমি আন্ডার প্রিভিলেজড হয়ে গেলে। ধরো আমার কাছে শান্তি আছে, তোমার কাছে শান্তি নেই, সেটা। ধরো আমার কাছে আমার পরিবার আছে, আমার ছেলে মেয়ে আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, তোমার ছেলে মেয়ে তোমার দিকে ফিরেও তাকায় না, সেইটা। ধরো আমার কাছে কিছু মরাল ভ্যালুজ আছে, কিছু মূল্যবোধ আছে, আমার দর্শন আছে, আমার ধর্মের প্রতি বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, আমার গুরুদেব আছে, তোমার সেগুলো তেমন নেই, সেইটা। সেখানে হ্যাভস এবং হ্যাভ নটসের ব্যাপার থাকবে না, শুধু অর্থটাই হবে নির্ণায়ক। মানুষের জীবনে আর কিছু নেই, মানুষের জীবনে সম্পর্ক নেই, মানুষের জীবনে শ্রদ্ধা নেই, মানুষের জীবনে বন্ধুত্ব নেই। সমাজবাদ কিন্তু এগুলো দেখে না। সমাজবাদ দেখে না যে একজন বিশাল ধনী লোক, খুব প্রিভিলেজড, সে অনেক কারখানার মালিক, সে অনেক জমির মালিক, সে হয়তো একটা বিরাট প্রাসাদের মধ্যে একা রয়েছে, কারণ সে এমনই অন্যায় হয়তো কিছু করেছে যে তার পরিবার তার সবাই তাকে ছেড়ে চলে গেছে, হয়তো তার খাওয়া পড়ার অভাব নেই, কিন্তু তার মানসিক দিক থেকে সে সম্পূর্ণ দরিদ্র, নিঃসঙ্গ, এবং তাই জন্যই তাকে আরও বেশি টাকার পেছনে দৌড়তে হয় নিজেকে ব্যস্ত রাখার জন্য। আরেকজন হয়তো তথাকথিত ওর থেকে তুলনায় অনেক গরিব, খেটে খেতে হচ্ছে তাকে, কিন্তু তার স্ত্রী, তার ছেলে মেয়েরা অপেক্ষা করে থাকে কখন সন্ধ্যেবেলা বাবা ফিরবে, সবাই মিলে একসাথে খাবে বলে। চারপাশ থেকে পাড়া প্রতিবেশী দেখা করতে আসে, কি এলি, আজ দেরি করলি কেন রে, সবাই ভালোবাসে তাকে। তার এই হ্যাভটা দেখছো না, আর এই ধনী প্রাসাদে বসে থাকা তার যে হ্যাভ নটটা, সেটা দেখছো না। সমাজবাদের এরকম একটা ইচ্ছা করে, এটা কি একমাত্র মূল্যায়ন করে নিয়ে না আমাদেরকে শিখিয়েছে যে দুটো ক্লাস তৈরি করতে। শ্রেণীহীন সমাজ বলে বড় বড় বক্তৃতা দিত, তো করে নিজেরাই দুটো শ্রেণী তৈরি করে দিয়েছে, এবং শ্রেণী তৈরি করে দিয়েছে ঘৃণার ওপরে। যাদের আছে, টাকা আছে, তাদের ঘৃণা করো, তোমরা যাদের টাকা নেই তোমার ঘৃণা করতে শেখো। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, আমি আমার কলেজে দেখেছি, আমি চাকুরি জীবনে দেখেছি যে যত সমস্ত এই বামপন্থী দরিদ্র দরদি নেতাদের কি রাগ, গলার এই শিরাগুলো সবসময় ফুলে থাকে রাগে, কথাই বলছে সব রাগে, এই যে কপালের এখানে শিরাগুলো এরকম দপদপ দপদপ করে রাগে। কার ওপর রাগ? বড়লোকদের ওপরে রাগ, বুর্জুয়াদের ওপরে রাগ, তারা একদম আমাদের গরিবদের রক্ত শুষে দিচ্ছে, সেই রাগ। তাহলে শ্রেণীহীন সমাজ করতে গিয়ে তো অলরেডি তো একটা ভয়ঙ্কর শ্রেণী তৈরি হয়ে যাচ্ছে, একটা রাগের দুস্তর একটা ব্যবধান, যে আমরা রেগে থাকবো বড়লোকদের উপরে, আর বড়লোকরা অ্যাপোলজেটিক হয়ে থাকবে যে আমরা কিছু ভুল করে ফেলেছি, আমরা বড়লোক হয়ে গেছি ভুল করে। এইরকম দুটো শ্রেণী তৈরি করে ফেলেছে তো ওরা, আমি দেখেছি। আর তাই দিয়ে, এই ঘৃণা দিয়ে, এই রাগ দিয়ে, এই বিদ্বেষ দিয়ে সমাজে কোনো সংস্কার করা সম্ভব নাকি প্রেম দিয়ে সম্ভব? আমাদের ভারতবর্ষ সেইটাই শিখিয়েছে। শিব কিন্তু গরিব মানুষদের চিকিৎসা করতে গিয়ে কখনো বলেননি যে বড় লোকরা তোমাদের সর্বনাশ করেছে, জানো, কখনো বলেননি। তিনি সেইখান থেকে তাদের কী করে তোলা যায় সেই চেষ্টা করে গেছেন। বুদ্ধ তাই করেছেন, বিবেকানন্দ তাই করেছেন, আমাদের গুরুদেবও তাই করেছেন, প্রেম দিয়ে পরিবর্তন করার চেষ্টা করেছেন। বলেছেন তিনি যে আমি একটা সাধু হয়ে আমাকে 300টা অনাথ ছেলের দায়িত্ব নিতে হচ্ছে, এই দায়িত্বটা কিন্তু সমাজের, সমাজ তার দায়িত্ব পালন করে না বলেই একটা সাধুকে এই কাজটা করতে হচ্ছে। সাধুর কিন্তু এই কাজটা নয়, গুরুমা যে কথা বলেছেন। এবং বহু মানুষকে তিনি অনুপ্রাণিত করেছেন এই সেবায় অংশগ্রহণ করতে। অনেকেই তো বুঝতে পারে না যে আমিও কিছু করতে চাই দেশের জন্য, অনেকেরই মনে হয় ঘরে বসে বসে খুব করতে চাই দেশের জন্য বলে অজস্রবার লোককে বলে, কিন্তু কিছু করতে পারে না, কীভাবে করতে হয়, কীভাবে শুরু করতে হয় জান না। যখন দেখে এরকম একটা আশ্রমে এত রকমের সেবামূলক কাজ হচ্ছে, তখন সেখানে একটু অংশগ্রহণ করতে পেরে অন্তত তার জীবনটা ধন্য হয়। এইভাবে একটা সমাজকে জাগানোর চেষ্টা করেছেন, এটাই হচ্ছে প্রকৃত আন্দোলন। অতএব আর এই শ্রেণীহীন বলতে গিয়ে আরেকটা কথা এখানে বলিনি, তোমাদের এই সমাজবাদের প্রশ্নটা যখন এসেইছে,
সমাজবাদের আরও অনেক বলছি বিবর্তন হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে এই শ্রেণীহীন সমাজ করতে গিয়ে বর্ণ বিভেদ বা বর্ণ বৈষম্য নিয়ে ওরা অনেক কিছু বলেছেন। তার মধ্যে একটা কথা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। খুব খুব মুখরোচক একটা শব্দ, ভীষণ প্রিয়, এতই প্রিয় যেটা এখন আন্তর্জাতিক স্তরেও খুব ছড়িয়ে গেছে। শুধু ব্রাহ্মণ্যবাদ নয়, তার সাথে পুরুষতান্ত্রিক ব্রাহ্মণ্যবাদ, পেট্রিয়ার্কাল ব্রাহ্মণিজম, একটা বিরাট, মানে এখন ইউরোপিয়ানরাও বলে, এখন আমেরিকানরাও বলে। টুইটারের যিনি মানে এখন তো ইলন মাস্ক টুইটারের মালিক, তার আগে যিনি মালিক ছিলেন তিনিও বলতেন পেট্রিয়ার্কাল ব্রাহ্মণিজম। এতটাই জনপ্রিয় হয়ে গেছে ব্যাপারটা। অর্থাৎ ভারতবর্ষের বর্ণ বিভাজন সব কিছুর মূলে, বৈষম্যের মূলে রয়েছেন ব্রাহ্মণ্যবাদ। এটা এই কনসেপ্টটা। এক ছোট্ট উদাহরণ দিই, এটা তো বিশাল একটা বিষয়, ছোট একটা উদাহরণ দিই। এটা মীনাক্ষী জেনের বইতে আমরা পেয়েছি যে ব্রিটিশ আমলে একজন কালেক্টর, তিনি একটা দক্ষিণ ভারতের একটা প্রত্যন্ত গ্রামে যাবেন কালেক্টরির কাজ করতে। তাকে যেতে হবে কিন্তু এমনই রাস্তা, তাকে পালকি করে যেতে হবে এবং খুব দুর্গম রাস্তা। তা সেই পালকি বাহক 4 জন সেই কঠিন রাস্তা দিয়ে তাকে নিয়ে যাচ্ছে সারাদিন ধরে। খুব কঠোর পরিশ্রম করে, উঁচু নিচু গর্ত সব রকম আছে, কাদা আছে, বন বাদার রয়েছে, পেরিয়ে সারাদিন পরিশ্রম করে সেই 4 জন পালকি বাহক তাকে পৌঁছে দিলেন সেই গ্রামে। পৌঁছানোর পর তিনি যখন পালকি থেকে নামছেন তখন তিনি দেখছেন যে পুরো গ্রামের লোক এগিয়ে আসছে। ফুল টুল মালা টালা শঙ্খ টঙ্খ দিয়ে এগিয়ে আসছে। আর তিনি ভাবছেন মনে মনে, একটা আত্মপ্রসাদ লাভ করছেন। আচ্ছা, এরা খবর পেয়ে গেছে যে আমি মানে সাহেব, মালিক পক্ষ আসছি, তাই জন্য আমাকে সবাই অভ্যর্থনা করতে আসছে, রিসেপশন দিতে আসছে, সমাদর করতে আসছে ভেবে তিনি খুব খুশি হচ্ছেন। দেখি দূর থেকে সবাই আসছে। ও বাবা, দেখলেন তিনি, তারা সবাই এসে ওই 4 জন যে ব্রাহ্মণ, তারা ব্রাহ্মণ ছিলেন, জানতেন না, ওই 4 জন পালকি বাহককে প্রণাম করছে, তাদের পা ধুয়ে দিচ্ছে, খেতে দিচ্ছে তাদের। এখন প্রশ্ন হবে, লেখিকাও এই প্রশ্ন করেছেন যে 4 জন ব্রাহ্মণ তারা, এবং তারা কেন সম্মান পাচ্ছেন? তারা ব্রাহ্মণ বলে কেন সম্মান পাচ্ছেন? তাদের বিদ্যা আছে, জ্ঞান আছে, শিক্ষা আছে, আর ব্রাহ্মণের কিছু বৈশিষ্ট্য আছে, এটা ধরে নেয় মানুষ। তার মধ্যে একটা হচ্ছে তারা একটু ত্যাগী হয়, তারা সাত্ত্বিক হয় এবং তারা দয়ালু হয়। সব ব্রাহ্মণ নিশ্চয়ই হয় না, কিন্তু ব্রাহ্মণের মধ্যে থাকা উচিত। সাধারণ মানুষ সেটা দেখতে পছন্দ করে। যেমন ক্ষত্রিয় হলে মানুষ আশা করবে যে সে একজন যোদ্ধা হবে, সে বীর হবে, সে সাহস দেবে, সে প্রশাসক হবে, সে উদ্যোগী হবে। ঠিক তেমনই ব্রাহ্মণ বলতে আমরা কিছু ছবি মনে মনে ভাবি। তাহলে সেই একজন ব্রাহ্মণটাকে শুধু শরীরটাকে তারা পূজা করছে তা নয়, কিন্তু সেই যেটা রিপ্রেজেন্ট করে, যে গুণ বা বৈশিষ্ট্যের সে একটা চেহারা, প্রতিনিধি, তাকে করছে। কিন্তু প্রশ্নটা এখানে নয়, প্রশ্নটা হচ্ছে তাহলে এত সম্মানীয় যে বর্ণ, এদের কেন পালকি বয়ে নিয়ে আসতে হলো এত সারাটা দিন ধরে, সকাল থেকে বিকেল পর্যন্ত? কারণ সে দরিদ্র, এতটাই দরিদ্র যে আজকে পালকি বহন করে সে যেটুকু পাবে, সেই 4 জন, সেটুকু দিয়ে তার কয়েকদিন হয়তো সংসারটা চলবে, তার এবং তার ব্রাহ্মণীর এবং তার সন্তানের। এরকম উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ অমিতা সাহা। এই জন্যে তাৎপর্যপূর্ণ যে আমাদের যে স্ট্যান্ডার্ড মিথ, যে 3-4% ব্রাহ্মণ পুরুষ, তারা বাকি 96% অন্যান্য বর্ণ এবং নারীদের ওপরে একাধারে অত্যাচার করে গেছে, এই মিথটা, এই মিথ্যাটা ভাঙা খুব দরকার। যে শূদ্র মানেই ওই যে খেটে খাওয়া বঞ্চিত, যে কথাগুলো তুমি বলছো না, যে শূদ্র মানেই তারা অত্যাচারিত, তারা নিপীড়িত, এই ধারণাটা পাল্টানো খুব দরকার। তোমরা হয়তো জানো না অনেকে যে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় মধ্যযুগে শূদ্র রাজত্ব করেছে ভারতবর্ষে।
তোমরা হয়তো জানো না যে মাঝে মাঝে এমনও হয়েছে অনেক অনেক অঞ্চলে শূদ্ররাই সমাজে সবচেয়ে ধনী শ্রেণী থেকেছে, কারণ তারা উৎপাদনের সাথে যুক্ত বলে। মানে শ্রেষ্ঠীদের থেকেও, বৈশ্যদের থেকেও তারা বেশি ধনী। আজকের দিনে বরং আমরা ভাবতে পারি না। এখন আমরা জানি যে আদানি আম্বানি অর্থাৎ বণিক শ্রেণী সবচেয়ে ধনী হয়। আমরা এখন খুবই দেখি, কিন্তু পাঞ্জাব থেকে শুরু করে বাংলা পর্যন্ত যে কিছু কিছু কৃষক, যারা বড় কৃষক, বিগ ফার্মার্স বলা হয়, তারা বিরাট ধনী হয়। সেই রকমই। আর তখনকার দিনে শ্রমিক শ্রেণী বা শূদ্র শ্রেণী চাষবাস ছাড়াও আরও অনেক রকমের কাজ করত, যে কাজগুলো তখন মান্যতা ছিল। কুমোর, তাঁতি, নানা রকমের কাজ করতো তারা। যাই হোক, সুতরাং বেশিরভাগ সময় তারা যথেষ্ট বিত্তশালী ছিলেন। অনেক সময় তারা এতটাই উচ্চ শ্রেণীর, মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিলেন যে তারা মাঝে মাঝে ব্রাহ্মণদের সাপোর্ট করে গেছেন। এইটা খুব গুরুত্বপূর্ণ। এই কথাতে আসার জন্য আমি এত কথা বলছিলাম। ব্রাহ্মণরা যাতে ট্যাক্স দিতে পারে, ব্রাহ্মণরা যাতে টোল খুলতে পারে, ব্রাহ্মণরা যাতে না তাদের বিদ্যার জন্য যেটুকু খরচা হয় সেটা ইনভেস্ট করতে পারে, সেইখানে শূদ্র তাদের হেল্প করেছিলেন। এবং সেই টোলে, সেই বিদ্যালয়েতে, সেই গুরুকুলে বহু শূদ্র স্টুডেন্টরাও সেখানে গেছে। তাদের মধ্যে কারোর মধ্যে দেখা গেছে যে ব্রাহ্মণ্য গুণ ফুটে উঠেছে, তখন তারা ব্রাহ্মণ্য বৃত্তি নিয়েছে। আর এত কথা কেন বলছি? কারণ এই সোশ্যালিজমে কিন্তু শিখিয়েছে এই ব্রাহ্মণরা কত অত্যাচারী। হ্যাঁ, নিশ্চয়ই কিছু কিছু ব্রাহ্মণ অত্যাচার করেছে, কিছু কিছু ব্রাহ্মণ দুর্নীতিপরায়ণ হয়েছে। যেমন অনেক কৃষকও দুর্নীতিপরায়ণ। তারা ইচ্ছে করে লোভের বশে তারা বেশি বীজ দেয় জমিতে। যেমন অনেক বণিক বা ব্যবসাদার, তারাও দুর্নীতিপরায়ণ। যেমন অনেক রাজনৈতিক নেতা অর্থাৎ ক্ষত্রিয় বা আমাদের মিলিটারির লোকজন, তারাও দুর্নীতিপরায়ণ হতে পারে যারা ক্ষত্রিয়। ঠিক তেমনই কিছু ব্রাহ্মণ দুর্নীতিপরায়ণ হতে পারে, কিছু ডাক্তার কসাই হতে পারে। তার মানে কি আমরা ডাক্তার বাদ বলবো? ডাক্তার মাত্রই কসাই? কিছু শিক্ষক করাপ্ট হতে পারে, তার মানে আমি শিক্ষক বাদ বলবো? শিক্ষক মানেই সে মানে স্টুডেন্টদের আলাদা করে টিউশন দেবে বলে সে কম করে পড়াচ্ছে, কিংবা সে প্রশ্ন বিক্রি করছে, এরকম করছে, এটা একজন করেছে মানে সব শিক্ষক তাই? ঠিক তেমনই ব্রাহ্মণ কিছু কিছু কেউ কেউ ইন্টেলেকচুয়ালভাবে হয়তো এক ধরনের শোষণ করেছে, ইন্টেলেকচুয়ালি বিধিবিধান দিয়েছে সমাজের মধ্যে, অনেকের হয়তো ক্ষতি করেছে কোনো কোনো ব্রাহ্মণ। কিন্তু এটা তো ভুললে চলবে না যে চৈতন্যদেব ব্রাহ্মণ, এটা তো ভুললে চলবে না যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ব্রাহ্মণ, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রাহ্মণ, রামমোহন রায় ব্রাহ্মণ, রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্রাহ্মণ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্রাহ্মণ। এত বেশি গরিবদের কথা তিনি লিখেছেন, তাই না? থেকে শুরু করে আজ পর্যন্ত প্রচুর মহা ব্রাহ্মণ সমাজে, প্রচুর সমাজ তাদের অবদান। তাই এই ব্রাহ্মণ্যবাদ, এই মিথটা তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। শেষ একটা কথা বলি, এই যে খেটে খাওয়া, বঞ্চিত, অনগ্রসর ইত্যাদি ইত্যাদি, এই যে ভারতবর্ষের এই চেহারাটা আজকে হয়েছে, কখনো ভেবে দেখেছো এই চেহারাটা চিরকাল ছিল কি না? যখন ধরো আমাদের দেশে দস্যুরা, বর্বররা আসতে আরম্ভ করেছে, ঢেউয়ের মতন হুনেরা, দস্যুরা, বর্বররা, মঙ্গলরা আসতে আরম্ভ করেছে, করতে 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 শেষ পর্যন্ত ইংরেজরা, ফরাসিরা, পর্তুগিজরা, ওলন্দাজরা, হল্যান্ডের লোকেরা আসতে আরম্ভ করেছে আমাদের দরিদ্র দেশটিকে ধনী করার জন্য, আমাদের দরিদ্র অসভ্য দেশটাকে গণতন্ত্র শেখানোর জন্য। আজকে ধরো তুমি বা তোমার প্রিয়জন কেউ খুব আমেরিকা যেতে চায়, কেন? মানে আমেরিকা খুব দুর্ভিক্ষের মধ্যে রয়েছে, ওই জন্যে আমেরিকাকে উন্নত করতে যেতে চায়, নাকি আমেরিকার ভোগ বিলাস বৈভব চাকতে যেতে চায়? কোনটা? তাহলে এই যে দূর দূর থেকে সব লোকজন এসেছে, আমার ইনভেশন হয়েছে একের পর এক, আক্রমণ হয়েছে একের পর এক, ভারতবর্ষ দরিদ্র বলে? অর্থাৎ কোনো দারিদ্র্য কিন্তু তার মানে ছিল না, ভারত খুব ধনী দেশ ছিল। সোমনাথ মন্দির আক্রমণ হচ্ছে সোনার দরজার লোভে, তাই না? তারা নিজেরা দরিদ্র, তার নিজেদের কিছু নেই, নিজেদের কোনো উৎপাদন নেই, তারা কোনো কাজ করতে জানে না,
শুধু হাতে অস্ত্র নিয়ে আক্রমণ করতে জানে একটা দেশকে, একটা সভ্যতাকে, একটা সমাজকে। হ্যাঁ, আমরা যুদ্ধ করেছি, মাঝে মাঝে জিতেছি, মাঝে মাঝে হেরেছি, সেই সব অত ইতিহাসের মধ্যে যাচ্ছি না। কিন্তু এই যে তুমি একটা খেটে খাওয়া, বঞ্চিত, নিপীড়িত, এই যে গল্পগুলো আমাকে শোনাচ্ছ, এগুলো কিন্তু কলোনিয়াল যুগের ফসল। বিশেষ করে ব্রিটিশ কলোনিয়ালিজম আমাদের দেশটাকে যে কীভাবে লুণ্ঠন করেছে একটু গবেষণা করে দেখবে, যাতে করে আমাদের হাড় বার করে দিয়েছে, একদম পাঁজর বার করে দিয়েছে এই দেশটার। বুঝতে পেরেছ? সুতরাং তাই জন্যে আমাদের দেশে গুরুত্বপূর্ণ এই কথাটা বলা, আমাদের দেশে এই কমিউনিজম এবং সোশ্যালিজম দাঁড়াতে পেরেছে এই কলোনিয়ালিজমের জন্য। এই কলোনিয়ালিজমের পরে এই ন্যারেটিভগুলো তৈরি করা গেছে, এই হ্যাভস এবং হ্যাভ নটস, এই প্রিভিলেজড অ্যান্ড আন্ডার প্রিভিলেজড, এই ধনী এবং গরিব এবং খেটে খাওয়া এবং না খেতে পাওয়া ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত যে কপচানিগুলো, যে স্লোগানগুলো তৈরি হয়েছে কলোনিয়াল যুগের ফসল হিসেবে। চন্দ্রগুপ্তের যুগে তৈরি হয়নি, কিন্তু চন্দ্রগুপ্ত একজন শূদ্র ছিলেন, তার প্রধানমন্ত্রী একজন ব্রাহ্মণ, চাণক্য। শিবাজি একজন শূদ্র ছিলেন, এরকম বহু, রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির করলেন, তিনি একজন শূদ্র ছিলেন। ব্রাহ্মণ্যবাদ এই তার নমুনা। বুঝতে পারছ? সুতরাং এই দেশটার এই যে হালটা, অন্তত 47-এ যখন ভারতবর্ষ তথাকথিত স্বাধীন হলো, ওটা হস্তান্তর হয়েছিল, তখন কিন্তু ইংরেজ আমাদের সব শুষে নিয়েছে। আমাদের জিডিপি ইংরেজরা আসার সময় ছিল 28%, বিশ্বের পুরো জিডিপির মধ্যে। সেটা 6%-এ নেমে এসেছিল যখন ইংরেজরা এদেশ থেকে অন্তত ফিজিক্যালি গেল, স্থূলভাবে যখন গেল, রিমোটটা তখন হাতে রয়ে গেল। তাহলে এই যে পরিবর্তন, এটা খেয়াল রেখো যে সমাজবাদ নামে যার যে সাবজেক্টটা ভারতবর্ষের ক্ষেত্রে চলছে, তার সাথে সোশ্যাল সায়েন্সেস বলে আর অনেক কিছু তারপরে লেজুর হয়েছে, এগুলো কিন্তু কলোনিয়াল যুগের ফসল। শ্রীরামচন্দ্রের সময় সমাজবাদ নিয়ে কোনো কনসার্ন, কোনো উদ্বেগ কারোর ছিল না, থাকার কথাও নয়। চন্দ্রগুপ্তের সময়ে ছিল না, অশোকের সময়ে ছিল না, এমনকি মোগল আমলেও অতটা ছিল না, কারণ মোগলরা এখানে থেকে গিয়েছিল আর ব্যবসা বাণিজ্যের দিকটা হিন্দুরাই বেশি সামলাতো, তাই অর্থনৈতিক অত বৈষম্য ছিল না। ইংরেজরা এসে আমাদের ব্যবসা বাণিজ্য, চাষবাস, জ্ঞান বিজ্ঞান, চিকিৎসা, সঙ্গীত, সংস্কৃতি সমস্ত কিছু লুটে নিতে আরম্ভ করলো, সমস্তটা। তাই জন্যই আজকে ভারতবর্ষে ওই সমাজবাদটা বিদেশ থেকে আমদানি করা গেল। আর দরিদ্র মানুষের পাশে থাকা, এটা ভারতবর্ষকে শেখাতে হয় না। আমাদের ধর্ম, তার প্রধান স্তম্ভ হচ্ছে বিবেক, ত্যাগ, বৈরাগ্য। সেখান থেকেই যে প্রেম শক্তি জাগে, সেখান থেকেই মানে শুধুমাত্র খেটে খাওয়া, বঞ্চিত, না খেতে পাওয়া মানুষের পাশেই দাঁড়ানো নয়, সব রকম মানুষের পাশে দাঁড়ানো। আর শুধু মানুষই নয়, গাছের পাশেও দাঁড়ানো, জীবজন্তুর পাশেও দাঁড়ানো, জগতের সাথে থাকা, এটা ভারতবর্ষকে শেখাতে হয় না। আশা করি তোমার জিজ্ঞাসা মীমাংসা হলো। এবারে এটাতেই অনেক আমাদের সময় চলে গেল। যাই হোক, আরেকটা জিজ্ঞাসা আমরা নিচ্ছি, দ্বিতীয়। প্রণাম মহারাজ, আমি কলকাতা থেকে টুটুন মুখার্জি। আমাদের দেবতা আর তাঁদের বাহনের মধ্যে যে সংযোগ, এই বিষয়টি জানার আগ্রহ রাখলাম আপনার কাছে। হ্যাঁ, এই বিষয়টিতে খুব সবিস্তারে বলার তেমন কিছু নেই। মূল ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে আমাদের যে কালচার, আজকে যদি এখনকার আধুনিক ভাষায় আমরা বলতে চাই, তাহলে এটা পেগান কালচার। এবার পেগান শব্দটা এখন একটা মর্যাদা পেয়েছে। কিছুকাল আগেও পেগান এক ধরনের তিরস্কার ছিল, ভৎসনা ছিল, কটূক্তি ছিল, কটাক্ষ ছিল। যখন কাউকে বলা হতো যে এটা পেগান, মানে সেটা গেঁয়ো ভূত, এই অর্থে বলা হতো। কিন্তু এখন পেগানিজম, এই কলোনিয়ালিজমের ব্যাপারটা এখন মানুষ জানতে পেরে গেছে, যেটা একটু আগে আলোচনা করছিলাম।
এটা শুধু ইংরেজরা ভারতেই করেনি, ইংরেজরা এবং অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো এবং পরবর্তীকালে আমেরিকাও সারা পৃথিবীতে করেছে এবং এখনও করছে, অন্যভাবে করছে। এখন আমেরিকা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গেটস ফাউন্ডেশন অন্যভাবে কলোনিয়ালিজম করছে, সে যাই হোক। কিন্তু কলোনিয়ালিজমের যে চক্রান্তটা, এটা সবাই বুঝে গেছে। বুঝে যাওয়ার পরে এখন পেগানিজম একটা বেশ এটা মর্যাদাজনক ব্যাপার। নিজেকে পেগান বলে লোকে এরকম সেজে গুজে রাস্তায় বেরোয় আমি পেগান বলে, এটা হচ্ছে পেগান মানে কি? যারা প্রকৃতি উপাসক এবং যাদের যত দেবদেবী প্রকৃতি থেকে উঠে এসেছে। তো মূলত আমরা হচ্ছি প্রকৃতি উপাসক। আমাদের শুরুই হয় সূর্যকে দিয়ে। আমরা সূর্য উপাসক দেশ। আর্য সংস্কৃতি ভোরবেলা পূবে যে সূর্য উঠছে তাকে প্রণাম করে শুরু হয়। সূর্য নমস্কার দিয়ে আমাদের দিন শুরু হয়। এ প্রকৃতির মধ্যে যা আছে, কি আছে? আকাশ আছে, চন্দ্র আছে, গ্রহতারা আছে। নিচের দিকে এসো, জল আছে, সমুদ্র আছে, নদী আছে, গাছপালা আছে, জন্তু জানোয়ার আছে। সবাইকে নিয়ে মানুষ, কাউকে বাদ দিয়ে নয়। মানুষ এই পুরো গোটা ইকোসিস্টেমের প্রভু নয়, এই পুরো ইকোসিস্টেমের ফসল। এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড মা। আর একটা হরিণও যেমন সেই মায়ের সন্তান, একটা মানুষও তেমন সেই মায়ের সন্তান। একটা বটবৃক্ষ তেমন তার মায়ের সন্তান, সমুদ্র সেই মায়ের সন্তান। এই ভাব আমাদের ধর্মের বা আমাদের সংস্কৃতির মূল কথা। তাই না? দেবতাদের সাথে বাহন থাকাটা খুব আশ্চর্য নয়। আরও একটা কথা বলি, শুধু বাহন থাকে না কিন্তু দেবতাদের সাথে। সমস্ত পুজো টুজোতে দেখবে অনেক শস্য থাকে, অনেক আনাজ থাকে, অনেক ঘাস পাতা, অনেক কিছু থাকে। ফুল তো থাকেই। কেন থাকে? কারণ প্রকৃতির মধ্যে রয়েছি বলে। যেটা যা গুণ, যে সিজনে যেটা যা গুণ, সেই যা যা আমাদের পক্ষে উপাদেয়, স্বাস্থ্যকর, মঙ্গলজনক, সেইগুলো সেই সিজনের যিনি দেবী বা সেই সিজনের যিনি দেবতা তাকে নিবেদন করে গ্রহণ করা হয়। প্রথম কথা। এবারে দ্বিতীয় কথায় আসি। প্রত্যেকটা দেবদেবীর কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কিছু গুণাবলী রয়েছে। ব্যাপারটা শুরু হয়েছে কিন্তু দেবদেবী থেকে নয়, প্রকৃতিকে অবজার্ভ করে। এই দেবদেবীর যে রূপগুলো এসেছে না, প্রকৃতিকে অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে। কারা করেছেন? যা প্রকৃতিকে জেনেছেন। কারা প্রকৃতিকে জেনেছেন? ঋষিরা জেনেছেন, যোগীরা জেনেছেন। জেনে এবার ধরো আমি যখন মা দুর্গাকে কনসিভ করছি, মা দুর্গা একটা আধ্যাত্মিক তত্ত্ব, একটা কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হচ্ছে। তাকে যখন কনসিভ করি, তাকে মনে মনে যখন কল্পনা করছি, তখন আমার যখন দরকার হয় এটাকে, এই দুর্গাকে জাগানোর জন্য কি দরকার? আমার পুরুষকার দরকার, ব্রহ্মচর্য দরকার। তার জন্য কে ভালো একটা রূপক হতে পারে? সিংহ। এইভাবে বাহন এসছে। তার সাথে, দুর্গার সাথে অন্যদের দেখো তুমি। যখন আমরা সরস্বতীকে কনসিভ করছি, মা সরস্বতী দুর্গা এবং শিবের এক কন্যা, তখন তার মধ্যে আমরা কি দেখছি? বিদ্যা শক্তি। বিদ্যা, মেইন ব্যাপারটা হচ্ছে বিদ্যা। এই বা বিদ্যা থেকেই সংস্কৃতি আসছে। তো এই বিদ্যা অর্জন করতে গেলে, সৃষ্টিশীল কিছু করতে গেলে কি মনে পড়ে? মনঃসংযোগ, একাগ্রতা। এই মনঃসংযোগ, একাগ্রতার প্রতীককে হংস, হাঁস। খেয়াল রাখতে হবে যে ব্রহ্মারও বাহন হচ্ছেন হাঁস। ব্রহ্মা যার শক্তি হচ্ছেন সরস্বতী, সেই ব্রহ্মাও কিন্তু সৃষ্টি করছেন, অর্থাৎ সৃষ্টিশীল। জগতে যা কিছু, শুধু বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন না, ধুলোবালিও সৃষ্টি করছেন তিনি। সব কিছু সৃষ্টিতত্ত্বের মধ্যে কী দরকার? কনসেন্ট্রেশন দরকার। বাহন হংস, কনসেন্ট্রেশন। এবং আলাদা একটা জিনিস, আরেকটা হংস, আরেকটা গুণ পরমহংসের ক্ষেত্রে, যে দুধ এবং জলটাকে আলাদা করে নিতে পারে। সংসারে
সবই থাকবে, সংটাকে সরিয়ে ষাটটাকে নিতে পারে, তুলে নিতে পারে, তাকে দিয়েই সৃষ্টি হয়, তার মধ্যে থেকেই বিদ্যার প্রকাশ হয়। কার্তিক হচ্ছেন একজন প্রচণ্ড পুরুষকার প্রধান এবং ব্রহ্মচারী, তার প্রতীক ময়ূর। গণেশের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাদের গুরুমা যেটা দেখিয়েছেন, এরমভাবে কখনো আমি আগে ভাবিনি। আমরা জানি যে বিড়ালকে বাঘের মাসি বলা হয়। কেন বলা হয়? কারণ অনেক মিল আছে, একটা জেনেটিক, একটা ফ্যামিলি, দূর সম্পর্কে একটা আত্মীয়তা আছে বাঘের সাথে বিড়ালের। যদিও অন্যান্য অনেক অমিল আছে, কিন্তু চলা ফেরা লাফানো দেখো তুমি, ধারণ দেখো তুমি, বাঘের সাথে বিড়াল আছে, তাই জন্য বাঘের মাসি বলা হয়। ঠিক তেমনই গুরুমাজ আমাদের দেখিয়ে দিয়েছেন, ওই একই রকম জেনেটিক একটা ফ্যামিলির মধ্যে হাতি এবং ইঁদুর একই গোত্রে পড়ে। গণেশের প্রসঙ্গে এটা এসেছে এই কথাটা। তো যাই হোক, এখানে যে গণেশের বাহন ইঁদুর, সে চিরচঞ্চল হলেও সে কিন্তু সবসময় কাটছে। তাহলে গণেশ যে প্রতীক, যে বাহন, তিনি কিন্তু ওই মায়ার জাল একটু 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 করে সবসময় কাটতে সাহায্য করছেন আমাদের, তার জ্ঞানের পথে আমাদের নিয়ে গিয়ে। তিনি আরেক দিক দিয়ে তিনি সদ্গুরুর প্রতীক। গণেশ গণঈশ, জনগণের জন্য যিনি ভগবান, জনগণের জন্য ভগবানকে সদ্গুরু, সবার জন্য সদ্গুরু সামনে এসে গেলে আর কোনো দেবদেবী দরকার হয় না, তখন সব দেবদেবী তখন তার মধ্যেই পাচ্ছি। দরকার হয় না মানে এই না তাদেরকে তাড়িয়ে দিলাম, তাদেরকে পেয়ে গেলাম সবাই এক জায়গাতে, এইটাই হয়। তোমার ধরো মা লক্ষ্মীর যিনি বাহন, তিনি হচ্ছেন পেঁচা। রাত্রি জেগে থাকে, চেয়ে থাকে, সবাই আমরা জানি। তার মানে হচ্ছে সবসময় সচেতন থাকা। যারা শ্রমবিমুখ হয় না তাদের উপরে সবসময় লক্ষ্মীর একটা কৃপা থাকে। যারা গোছানো হয়, সচেতন থাকে, সজাগ থাকে, চারপাশে কি হচ্ছে না হচ্ছে তার দৃষ্টি থাকে। দৃষ্টিটা ইনকুইজিটিভ নয়, যে দেখি তো ও কার সাথে ঘুরে বেড়াচ্ছে, ওই রকম দৃষ্টি নয়। দৃষ্টিটা রয়েছে সব কিছুর উপরে, যার যদি দরকার হলে আমি সেখানে গিয়ে হেল্প করবো, এরকম একটা দৃষ্টি রয়েছে যার। এবং গোছানো পরিচ্ছন্ন, তার উপর লক্ষ্মী কৃপা থাকে। শুধু টাকা মানি লক্ষ্মী তা কিন্তু নয়, তার অভাব হয় না, এইটা বলা যেতে পারে। তা পেঁচা হচ্ছে সেই সচেতন, সজাগ, অ্যাওয়্যার, তার প্রতীক। এরকম ধরো গণেশ এবং হাতির কথা বলতে মনে পড়ে গেল যে ইন্দ্রের বাহন ঐরাবত। তুমি জানো, সমুদ্র মন্থনের মধ্যে থেকে অনেক কিছু উঠে এসেছিল, দেবতা এবং শূদ্ররা তাই নিয়ে কারাকারি করেছিল, তাদের মধ্যে একজন হচ্ছে ঐরাবত। সেই ঐরাবত হয়ে উঠেছিল ইন্দ্রের বাহন। ঐরাবত মানে এক ধরনের শ্বেত হস্তি, সাদা শ্বেত হস্তি। গুরু মহারাজ বলতেন যে থাইল্যান্ডের জঙ্গলে একসময় শ্বেত হস্তি ছিল, তারপরে প্রকৃতি পাল্টে গেছে, পরিবেশ পাল্টে গেছে বলে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আবার উনি বলেছেন যে মহামায়ার আঁচলে কিন্তু তার জেনেটিক কোড বাঁধা আছে, আবার এই কালো হস্তিদের মধ্যে থেকেই আস্তে 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 আবার শ্বেত হস্তি ফিরে আসতে আরম্ভ করবে, দেখবি, গুরু মহারাজ বলেছেন। কিন্তু সেটা বড় কথা নয়। ইন্দ্রের বাহন হিসেবে রাজকীয়তা, শ্বেত হস্তির মধ্যে এমনই তার চেহারায়, চলন বলনে এমনই একটা রাজকীয়তা। ইন্দ্র যেহেতু রাজা, তিনি এই পুরো ব্রহ্মাণ্ডে যে ইউনিভার্সের, তিনি রাজা। এবং ঐরাবতের মধ্যে, শ্বেত হস্তির মধ্যে একটা লয়্যালটি, তার প্রতি যে ইন্দ্রের প্রতি তার যে একটা বিশ্বস্ততা, সেটার প্রতীক শ্বেত হস্তি। যেমন বিষ্ণুর বাহন গরুড়। এবার গরুড়কে আমরা এখন মিথোলজিক্যাল ক্রিয়েচার বলে জানি, কিন্তু গরুড় সম্ভবত ছিল প্রাচীনকালে, এবং আবার সেও হয়তো ওই জেনেটিক করে ফিরে আসতে পারে। কিন্তু মানে তোমার গরুড়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে প্রচণ্ড গতিশীল, এবং দরকার হলে অনেক উঁচুতে উঠে যেতে পারে, অন্য পাখিরা পারে না অতটা উঁচুতে উঠতে। তাহলে বিষ্ণুর অন্যান্য অনেক কিছু আমরা ভুলে যাই। বিষ্ণু এমনিতে নিষ্ক্রিয়, কারণ যেহেতু তিনি স্থিতির দেবতা, তিনি সবসময় অ্যাক্টিভ নয়, রেস্টলেস নন, কিন্তু যখন দরকার হয় তিনি দেবতাদের মধ্যে প্রধান হয়ে ওঠেন। অন্যান্য যত দেবতা আছেন, এমনকি ব্রহ্মা এবং শিব, তারাও যখন আর পারেন না, তখন বিষ্ণুকে দায়িত্ব নিতে হয়। তখন বিষ্ণু এমন একটা স্তরে উঠে যান, তার সুদর্শন চক্র নিয়েই হোক বা তার সলিউশন নিয়েই হোক,
যে স্তরে অন্যরা কেউ পৌঁছতে পারে না, কারণ তাকে স্থিতির জন্য তাকে হারমোনি মেনটেন করতে হবে। যেখানে ব্যালেন্সের অভাব, সেই ব্যালেন্সটাকে ঠিক করতে হবে। দরকার হলে তিনি কাউকে একজন মানে পাঠিয়েও দেন, নিজে নেমে আসেন, রূপ ধারণ করেন, শ্রীরামচন্দ্র কিংবা শ্রীকৃষ্ণ কিংবা ভগবান বুদ্ধ হয়ে। তাই তাদেরকে বিষ্ণু অবতার বলা হয়। এই হাইট সবাই ইচ্ছামতো অর্জন করতে পারে না, তাই গরুর হচ্ছেন তার বাহন। এই রকম বিভিন্ন রকমভাবে আমাদের এই বাহনগুলো, এই দেবতাগুলোর প্রতীক হয়ে উঠেছেন। দেবতাদের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে প্রকৃতির মধ্যে এবং আমাদের শরীরের মধ্যে, বিজ্ঞানের মধ্যে, আমাদের আধ্যাত্মিক দর্শনের মধ্যেও ক্যারেক্টারিস্টিক্স, 3টে স্তরে যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেই ক্যারেক্টারিস্টিক্সে বোঝাতে তাদের বাহন। সেই বাহন থেকে তারা শিখেছেন। কার কাছ থেকে শেখা যায়? যেমন ষাঁড় শিবের যে বাহন, নন্দী, সেখানে নন্দীর বৈশিষ্ট্য কি? পৌরুষ, শুধু পৌরুষ নয়, প্রজনন শক্তি। শিব একটা কন্টিনিউটিরও কিন্তু একটা রূপক। অর্থাৎ নতুন করে ফসল হবে, নতুন করে মায়েরা গর্ভবতী হবে, নতুন করে গরুদের বাছুর আসবে, মানে সব কন্টিনিউটি। এই জীবন কখনো থেমে যাবে না, প্রোডাক্টিভিটি কখনো দাঁড়িয়ে যাবে না। তার প্রতীক হচ্ছেন এই নন্দী, ষাঁড়। এবং সে একটা স্ট্রেংথ, শক্তি, সে ত্যাগকে সবসময় প্রোটেক্ট করবে। যেখানে ত্যাগ, শিব ত্যাগ এবং জ্ঞান, তাকে প্রোটেক্ট করবে, যাকে তাকে আসতে দেবে না। যাই হোক, আজকে মোটামুটি এই কথা হলো। আমি দুটো মাত্র জিজ্ঞাসা নিয়ে আলোচনা করতে পারলাম, কিন্তু দরকার ছিল, আলোচনাটা দীর্ঘায়িত হয়েছিল, দরকার ছিল এগুলো হওয়ার। সবাইকে শুভেচ্ছা, প্রীতি জানিয়ে আজকের মতন শেষ করছি। নমস্কার।